আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে দেশের 11 জেলায় ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সড়ক বিচ্ছিন্ন এলাকাগুলোতে ত্রাণ সামগ্রীর জন্য হাহাকার দেখা দিয়েছে। এদিকে ঝড়ের পূর্বাভাস সহ সব নদী বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নুসরাত জাহান সিন্থির রিপোর্টে দেখুন বিস্তারিত। ভয়ঙ্কর বন্যার কবলে দেশের 11 জেলা। আসার কথা হলো কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি, তবে সময়ের সঙ্গে বাড়ছে দুর্গতদের হাহাকার। শনিবার রাত থেকে চলা টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি। ভেঙে গেছে মুসাপুর ক্লোজার। জেলার প্রায় 20 লাখ মানুষ এখনো পানিবন্দী। ফেনী শহরের পানি কিছুটা কমলেও ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। সোনাগাজী ও দাগন ভুইয়ায়ও নতুন করে পানি বাড়ছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পেয়ে মানবেতর জীবন কাটছে দুর্গতদের। আজকে একজন মারা গেছে আমার শিশু, কালকে পানির জন্য ওনাকে মাটি দিতে পারি নাই, বারডেম হসপিটালে রেখে আসছি। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি কুমিল্লার 14 উপজেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং, নাঙ্গলকোট, 14 গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 250 গ্রাম। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাচ্ছে না বানভাসী মানুষ। আমাদের এখানে অনেক পানি, আমাদের খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, সব দিকে আমাদের সমস্যা। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ঢল লেগে গেছে, জায়গা নাই আমাদের যে আমরা মানুষগুলোকে জায়গা দেব আশ্রয় কেন্দ্রতে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাসাবাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে, তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনো স্বাভাবিক হয়নি আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারের নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে ডুবে আছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির কারণে গাড়ি ঘোড়া তো পাস হই না, আমরা বিজিবাদী আইরাম কিটা কর্মজীবী মানুষ, আমরা তো পানির লাগি তো আর করে বইতেও পারি না। আমাদের বসত বাড়ি সব ভাঙি যাইতেছে, আমরা সমাজের মানুষ সবাই মিলে একতা হয়ে বস্তা দিচ্ছি। এদিকে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী সহ 11 অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 57 লাখেরও বেশি মানুষ। দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। তিনি জানান, আক্রান্ত 11টি জেলায় 74টি উপজেলার মোট 12,38,048টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত 57,01,204 জন। 3,834টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে মোট 4,69,523 জন মানুষ এবং 28,907টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা চালু রয়েছে মোট 645টি মেডিকেল টিম। এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, যার মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়ি 1 জন, নোয়াখালী 5 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুর 1 জন এবং কক্সবাজারে 3 জন। আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের, এটি মৌলভীবাজারে। উপকূলে ঝড়ের শঙ্কা থাকায় সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে বেড়েছে ঝড় বৃষ্টির প্রবণতা। 13 অঞ্চলে 60 কিলোমিটার বেগে হতে পারে ঝড়। পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীগুলোতে পানি কমা অব্যাহত থাকার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এবং সবগুলো নদীর পানি সমতলে একটু হ্রাসের দিকে রয়েছে। আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের 2টা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে। একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমরশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত।
প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার এই বাঁধ খুলে দেয় দেশটি। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া বিশেষ সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের ধলাই ও গোমতি জেলাতেও। চলমান দুর্যোগে রাজ্যটিতে এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন এখন মানবতার মিলন মেলায় পরিণত হয়েছে। বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি শ্রম দিয়ে সহযোগিতা করতে টিএসসি আসছেন শিশু থেকে বয়স্করা। সামগ্রীর পাশাপাশি এ পর্যন্ত নগদ প্রায় ৫ কোটি টাকা সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এদিকে আরটিভি পরিবারের সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বন্যার্তদের জন্য। জহিরুল ইসলাম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন এয়ার বাদল। বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি অন্যের পণ্য দিতে মানব শিকল হয়ে কাজ করছেন। হাতে হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন নির্ধারিত জায়গায়, আবার কেউ কেউ ট্রাকে সামগ্রী তুলছেন। নগদ অর্থ আর মেডিসিন ব্যতীত কোনো ত্রাণ সামগ্রী টিএসসিতে প্রবেশ করবে না। বাদবাকি সব ত্রাণ সামগ্রী সেন্টার ফিল্ডে চলে যাবে, শহীদ মিনার থেকে হাতের বামে। মানবতার এমন দৃষ্টান্ত চোখে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং খেলার মাঠ এলাকায়। ক্ষুদে শিশুরাও এসেছে বন্যার্তদের পাশে দাঁড়াতে। তুলে দিচ্ছেন টিফিনের টাকা। দুর্গত শিশুদের মুখে হাসি ফোটাতে নিজের প্রিয় খেলনাটিও দিয়ে দিচ্ছেন অনায়াসে। একটা বক্স বানাইছি, ওগুলোর মধ্যে আমরা লিখছি যে বন্যার্তদের সাহায্যের জন্য কিছু কালেক্ট করা হবে, ত্রাণ সংগ্রহ করা হবে। এগুলো নিয়ে আমরা বিভিন্ন বাসায় গেছি, বিভিন্ন দোকানদারের কাছে গেছি, রাস্তায় যারা পথচারী ছিল তাদের কাছে চাইছি। আমার ভাই বোনদেরকে সাহায্য করতে এসেছি এবং আমার টয়সগুলো দিয়ে দিয়েছি এবং আমার টিফিনের টাকা দিয়ে দিয়েছি। তাদেরকে টাকা দিতে আসছি কিন্তু তারা পানির মধ্যে ডুবে গেছে। তারা পানিতে ঢুকে আছে, ওদেরকে হেল্প করব। যারা বন্যার মধ্যে অনেক বিপদে আছে তাদেরকে টাকা দিতে এসেছি। এটা আমার চাইল্ডহুডের টাকা জমানো। তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের যে সামাজিক সংগঠনগুলো কাজ করছে তারা পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট পাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সহায়তায় দুর্গত এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সড়ক বিচ্ছিন্ন থাকায় নোয়াখালী, ফেনীর অনেক এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। মানুষের স্রোত ওভাবে থামছে না, সবাই আসছে, এসে হচ্ছে ত্রাণ থেকে শুরু করে নগদ টাকা সবই দিয়ে যাচ্ছেন। নগদ ক্যাশ, চেক, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সহ সব মিলিয়ে ৫ কোটির বেশি উঠেছে। এদিকে বন্যার্তদের জন্য আরটিভি পরিবারের একদিনের বেতনের সমপরিমাণ ত্রাণ সামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দেয়া হয়েছে। রাজধানীর বনানীতে সেনাবাহিনীর সিএসডি সামরিক শাখা ত্রাণ সংগ্রহ কেন্দ্রে এসব সামগ্রী হস্তান্তর করেন আরটিভির সিও সৈয়দ আশিক রহমান। উপকরণের মধ্যে রয়েছে গুড়, চিরা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন সহ শুকনা খাবার। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চায়না রেড ক্রস সোসাইটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এগিয়ে এসেছে বন্যার্তদের সহায়তায়। ৩,০০০ প্যাকেট শুকনা খাবার ও পানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিসিবি। এআর বাদল, আরটিভি, ঢাকা। সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি অভিযোগে রাজধানীর ৩ থানায় করা মামলায় ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে তাদের সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আনসারদের হামলায় একজন গুরুতর সহ ৬ সেনা সদস্য আহত হয়। এদিকে আনসারের ছদ্মবেশে বিশৃঙ্খলা করতে এই হামলা বলে জানিয়েছে আইন উপদেষ্টা। খান আলমের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। শাহবাগ থানায় ২০৮ জনের সঙ্গে রয়েছে ২-৩ হাজার অজ্ঞাত আসামি। পল্টন থানায় ১১৪ জনের সঙ্গে ৩-৪ হাজার অজ্ঞাত আসামি। এছাড়া রমনা থানায় ৯৮ আসামির সঙ্গে রয়েছে অজ্ঞাত ২-৩ হাজার জন।
তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া ৩৭৫ জনকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আনসারদের হামলার ঘটনায় সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যাতে বলা হয়েছে হামলায় ৬ সেনা সদস্য আহত হয়েছে, তাদের একজনের অবস্থা গুরুতর। সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে। আনসারদের হামলায় আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ একাধিক শিক্ষার্থী। তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। এ সময় আইন উপদেষ্টা বলেন, দাবি আদায় নয় বরং বিশৃঙ্খলা করতেই আনসারের ছদ্মবেশী সচিবালয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। আনসারদের হামলায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। ছাত্রদের উপর হামলাকারী সব আনসার সদস্যদের বিচারের পাশাপাশি বাহিনী থেকে অব্যাহতি দেওয়ার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলাকারীদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন বলেও দাবি শিক্ষার্থীদের। ছাত্রদের উপর রক্তাক্ত হামলা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এসব দাবি করেন শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা। এর আগে একই স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ সময় সাংবাদিকদের উপর হামলার দায়ে আনসার সদস্যদের শাস্তি দাবি করেন তারা। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে দ্রুত নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের আশপাশ থেকে ফ্যাসিবাদ সরকারের দোসরদের অবিলম্বে সরানোর দাবিও জানান বিএনপি মহাসচিব। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় ছাত্র জনতার বিজয়কে নস্যাতে পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টি। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সফল ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা জঞ্জাল পরিষ্কার করে সুষ্ঠু নির্বাচন। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। 1,45,000 মামলা অবিলম্বে তুলে দিতে হবে। রোডম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা না করতে বঞ্চিতদের আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থেকেছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম। অন্যদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সার হাকুক এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গাজীপুরে গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় রাজমিস্ত্রি মঞ্জু মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 85 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা হয়েছে। ছেলে হত্যার বিচার দাবিতে মামলাটি দায়ের করেন মঞ্জুর বাবা মোহাম্মদ ইনসার আলী। এছাড়া মামলাটিতে শেখ হাসিনা সহ প্রথম 19 জনকে হুকুমের আসামি করা হয়েছে। মাদারীপুরেও আন্দোলনের রাজমিস্ত্রি তাওহিদ নিহতের ঘটনায় শেখ হাসিনা, মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নুরিয়া আলম চৌধুরী সহ 90 জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। রংপুরে ছাত্র আন্দোলনের সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 451 জনের নাম উল্লেখ করে একটি মামলা, পুলিশের গুলিতে ফল বিক্রেতা মিরাজুল ইসলাম নিহতের ঘটনায় 30 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। এছাড়া পিরোজপুরে 2013 সালে এক বিএনপি কর্মীকে র্যাব পরিচয়ে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে রাজধানী উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ছাত্রদের পক্ষে করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। কাল তাকে আদালতে তোলা হতে পারে। কালকের মধ্যে জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টের এনএক্স ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে আবেদন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করা হবে বলে জানান আইনজীবী। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করবে। নিষিদ্ধ আদেশ প্রত্যাহার হয়ে গেলে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের মামলাটি পুনরুজ্জীবিত করা হবে বলেও জানান শিশির মনির। কি আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব, এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। রাতে সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।